বুড়ো আংলা। লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আমতলী। হৃদয় বলে ছেলেটা নামের হৃদয়, দয়া মায়া একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বোলতা, ইঁদুরের গর্তে জল, বোলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নথ পরিয়ে দেওয়া, কুকুর ছানা বিড়াল ছানার লেজে কাঁকড়া ধরিয়ে দেওয়া, ঘুমন্ত গুরু মহাশয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোর কাটা বিছিয়ে রাখা, মায়ের ভাড়ার ঘরে আমশির হাঁড়িতে আরশোলা ভরে দেওয়া, এমনি নানা উৎপাতে সে মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দু চক্ষে দেখতে পারত না। হৃদয়ের মা বাপ ছিল আমতলী গায়ের প্রজা, দুজনেই বুড়ো হয়েছে। হৃদয় তাদের এক ছেলে, বয়স হলো প্রায় 12 বছর, অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া, না শিখলে চাষবাসের কাজ, কেবল নষ্টামি করেই বেড়াতে লাগলো। শেষে এমন হলো যে তার বাপ মা বাইরে হাটে মাঠে যাবার সময় হৃদয়কে ঘরে তালা বন্ধ করে কয়েদ রেখে যেত। তখন শীত গিয়ে গরম পড়তে আরম্ভ হয়েছে, গাছে গাছে আমের বোল আর কাঁচা আমের গুটি ধরেছে, পানা পুকুরের চারধার আমরুমি শাকের সবুজ পাতায় ছেয়ে গিয়েছে, আলের ধারে ধারে নতুন দুর্ব আকন্দ ফুল সবে দেখা দিয়েছে, দূরে শালপিয়ালের তেঁতুল তমালের বনে নতুন পাতা লেগেছে, আর দেখতে দেখতে সমস্ত বন যেন পুরন্ত বাড়ন্ত হয়ে উঠছে। রোদ পাতায় পাতায় কাঁচা সোনার রং ধরিয়ে দিয়েছে। কুয়াশা আর মেঘ সরে গিয়ে মনে হচ্ছে যেন নীল আকাশের কপাট হঠাৎ খুলে গেছে, আর আলো আর বাতাস ছুটে বেরিয়ে এসেছে বাইরে। হৃদয়ের কুলুপ দেওয়া ঘরেও আজ দরমার ছাপগুলোর ফাঁক দিয়ে রোদ উকি দিচ্ছে, বাতাস সরু সুরে বাঁশি দিয়ে ঢুকছে। হৃদয় কিন্তু এসব দেখছে না, শুনছেও না, সে চুপটি করে বসে নষ্টামির ফন্দি আটছে। কিন্তু গর্ত ফেলে ইঁদুর যে আজ নতুন বসন্তে শুকনো পাতায় ছাওয়া বাদাম তলায় রোদ পোহাতে বেরিয়ে গেছে। বেড়াল ছানাটা কাঁঠাল তলায় কাঠবেড়ালির সঙ্গে ভাব করতে দৌড়েছে। গোয়াল ঘরের কোটলে গায়ে তার মেয়াল বাছুরটাকে নিয়ে লেজ তুলে ঢেকির মতো লাফাতে লাফাতে মাঠের দিকে দৌড় দিলে ঘুলঘুলি দিয়ে সেটা হৃদয় স্পষ্ট দেখলে। ঘুলঘুলিটার বাইরে একটা ডালিম গাছ, ডালিমের উপরে ময়ূরের মতো রং একটা ছোট কি পাখি এসে শীষ দিতে লাগলো হৃদয়ের নাগালের ঠিক বাইরেটিতে বসে। ও হৃদয়, ও হৃদয়। হৃদয় ঘুলঘুলির ফাঁক দিয়ে কাঠ পর্যন্ত বাড়িয়ে দিয়েও মাঝের আঙুলের ডগাটি দিয়ে ডালিমটিতে ছোঁয়া ছাড়া আর কিছু করতে পারলে না। পাখি ডালিমের আর এক ডালে সরে বসে এমন খিটখিট খিটখিট করে হেসে উঠল যে হৃদয় একেবারে লজ্জায় মাটি। সে পাখিটাকে ছুঁড়ে মারবার জন্যে একটা কিছু খুঁজতে চারদিকে চাইছে, এমন সময় ঘরের কোণে মস্ত দুটো মরচে পড়া তালা আটা সুতরি কাঠের উপরে পিতলের পাত আর পেরেকের নকশা কাটা বহুকালের সিন্দুকটার দিকে তার নজর পড়ল। যে কুলুঙ্গিতে ইঁদুরে চড়া লাল মাটির গণেশ ছোট ঢোলক বাজাচ্ছেন, ঠিক তারই নিচে ঘরের একদিকের দেয়াল জুড়ে সিন্দুকটা রয়েছে, এত বড় যে মনে হচ্ছে যেন একটা রত্ন বেদী। এই সিন্দুকে কি যে আছে তা হৃদয় এ পর্যন্ত দেখেনি, কিন্তু সে জানে তার ঠাকুর দাদা, তার দাদা, তার দাদা, তার আবার দাদার দাদা, এমনি কত পুরুষের বাসন গয়না আর যা কিছু ভালো দামি আশ্চর্য সামগ্রী এই সিন্দুকটায় জমা আছে। লক্ষ্মী পুজোর দিন হৃদয়ের মা এই সিন্দুককে সিঁদুরের ফোঁটা ধানের শীষ দিয়ে সাজিয়ে পুজো করে ঢিপ ঢিপ প্রণাম করে কতবার হৃদয়কে বলেছেন,
দেখিস সিন্ধুকে পা ঠেকাস নে, ওতে লক্ষ্মী আছেন। সিন্দুকটা হৃদয়ের বাপ মা এক একদিন ভাদ্র মাসে ঠেলাঠেলি করে খুলে তার থেকে ভারী ভারী রূপোর গয়না, বেনারসি শাড়ি, কাঁসার বাসন বার করে ঝেড়ে পুছে যেখানকার যা গুছিয়ে রাখতেন। কিন্তু সিন্দুকের মধ্যেটা যে কি হৃদয় এ পর্যন্ত একদিনও দেখতে পেলে না। সে দু পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে খুব চেষ্টা করে মরচে ধরা তালা দুটোর ফুটো চোখ দিতে পারত, তার উপর তার মাথা উঠত না। তালার ফুটোর মধ্যে অন্ধকারে একটা কি চকচক করছে দেখা যায়, কিন্তু সেটাকে আঙুল দিয়ে টেনে বার করবার অনেক চেষ্টা করেও হৃদয় পেরে ওঠেনি। তালা দুটোকে যদি ভেঙে ফেলা যেত তবে তালার মধ্যের জিনিস, সেই সঙ্গে সিন্দুকের মধ্যেটাও সে দেখে নিতে পারত। তালাটা কি করে ভাঙা যায় ভাবতে ভাবতে হৃদয়ের হাই উঠতে লাগলো, আর চোখও ঢুলে এলো। সেই সময় কুলুঙ্গি থেকে গণেশের ইঁদুরটা জ্যান্ত হয়ে ঝুপ করে সিন্দুকের তালায় লাফিয়ে পড়ে লেজ উঠিয়ে ছুটোছুটি আরম্ভ করলে। হৃদয় স্পষ্ট দেখতে পেলে গণেশ মোটা পেটটি নিয়ে সুর দোলাতে দোলাতে সিংহাসন থেকে নেমে কুলুঙ্গির ধারে পা ঝুলিয়ে বসে ঢোল বাজাতে লাগলেন, আর ইঁদুরটা তালে তালে লেজ মেরে গলায় ঘুঙুরের ঝুমঝুম শব্দ করে করে নাচতে থাকলো। হৃদয় ইঁদুর অনেক দেখেছে, গণেশের গল্প অনেক শুনেছে, কিন্তু জ্যান্ত গণেশ সে কখনো দেখেনি। এই বুড়ো আঙুল যতটুকু, গণেশটি ঠিক ততটুকু। পেটটি বিলিতি বেগুনের মতো রাঙা চিকচিকে, মাথাটি সাদা, সুরটি ছোট একটি কেঁচোর মতো পেটের উপর গুটিয়ে রয়েছে, কান দুটি যেন ছোট দুখানি কুলো, তাতে সোনার মাকড়ি দুলছে, গলায় এক গাছি রূপোর তারের পইতে ঝোলানো, পরনে লাল পেরে 5 আঙ্গুল একটি হলদে ধুতি, গলায় তার চেয়ে ছোট একখানি কোচানো চাদর, মোটা সোটা এতটুকু দুটি পায়ে আংটির মতো ছোট ছোট ঘুঙুর, গোলগাল 4টি হাতে বালা, বাজু, তারু, গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিটমোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে। কথক ঠাকুর সংস্কৃতে গণেশ বন্দনা করতেন। গণেশায় নমো নমো আদিব্রহ্ম নিরূপম পবন পুরুষ পরাৎপর খর্বস্থূল কলেবর গজমুখ লম্বোদর মহাযোগী পরম সুন্দর হেলে শুণ্ড বাড়াইয়া সংসার সমুদ্র পিয়া খেলা ছলে করহ প্রলয় ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি ভালো খেলা খেলো দয়াময়। এই বন্দনা শুনে সে গণেশকে মনে করেছিল না জানি কতই বড়, একেবারে পদভরে মেদিনী কম্পমানা। মেঘ গর্জনের মতো ঢোল বাজিয়ে তাল গাছের গুড়ির মতো মোটা সুর দোলাতে দোলাতে কানের বাতাসে ঝড় বইয়ে গণেশ নেচে বেড়াচ্ছেন। আসলে গণেশ যে গণেশ দাদা পেট্টি নাদা, গলায় একটি ঢোলক বাঁধা, পিটুলির পুতুলটির মতো একেবারে ছোট, ঢোলকটি মাদুলির চেয়ে বড় নয়, আর তিনি নিজে তার ইঁদুরটির চেয়ে একটু ছোট। এটা হৃদয় এই প্রথম দেখলে। হৃদয়ের এক খাঁচা বিলিতি ইঁদুর ছিল, না খেতে পেয়ে সেগুলো মরেছে। এখন গণেশের সঙ্গে ইঁদুরটিকে ধরবার ফন্দি সে মনে মনে আঁটতে লাগলো। ঘরের মধ্যে নানা জিনিস ছিল, কোনটা গণেশ ধরার কাজে লাগে তাই হৃদয় দেখতে লাগলো। তার এমন সাহস ছিল না যে গণেশকে গিয়ে চেপে ধরে, যদি দাঁত ফুটিয়ে দেয়। বাটনা বাটা নোড়াটা হাতের কাছে পড়েছিল, কিন্তু সেটা ছুঁড়ে মারলে গণেশ এত ছোট যে চেপটে যাবার ভয় আছে। পিতলের বকনোটা চাপা দেওয়া যায়, কিন্তু গণেশকে তা থেকে বার করে খাঁচায় পোড়া মুশকিল। আটা কাঠিটা পেলে ঠিক হতো, কিন্তু হৃদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন। লক্ষ্মীর ঝাঁপিটা কাজে লাগতে পারে, কিন্তু গণেশ তো তার মধ্যে ইচ্ছে করে না সেধলে জোর করে ঢোকানো যায় না।
চারিদিক দেখতে দেখতে কোণে ঠেসানো চিংড়ি মাছ ধরা কুড়ো জালিটার দিকে হৃদয়ের চোখ পড়ল। তখন গণেশ সিন্দুকের উপরে নেমে উপরের দু হাতে তুড়ি দিয়ে নিচের দু হাতে ঢোলে চাটি মেরে ইঁদুরের সঙ্গে সঙ্গে ঢোল বাজিয়ে নৃত্য করছেন। হৃদয় সাঁ করে কুড়ো জালিটা যেমন চাপা দেওয়া, অমনি গণেশ তার মধ্যে আটকা পড়ে যাওয়া। ইঁদুরটা টপ করে লাফিয়ে কুলুঙ্গির উপরে একেবারে সিংহাসনের তলায় যেমন ঢুকেছে, অমনি মাটির সিংহাসন দুম করে উল্টে চুরমার হয়ে গেল। ইঁদুর ভয় পেয়ে লেজ তুলে কোথায় যে দৌড় দিলে তার ঠিক নেই।